প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সাদাসিধে কথায়। সাদাসিধে কথার আজকে ৫৫তম পর্ব এবং এই সাদাসিধে কথা আমি কেন করি এই জন্য যে আমি স্ট্যাটাস বা বিভিন্ন লেখালেখিতে যে মতামত দিয়ে থাকি বা আমরা যে তর্কে সামিল হই সেসব তর্কের অনেক বিষয় আসলে যা বলা হয় না বা আমি বলতে চাই কিন্তু সেটার পাবলিক ফোরাম পাওয়া যায় না বা নিজের মতো করে কিছু মতামত আপনাদের সাথে শেয়ার করা। তার মানে এই না যে আমি আপনার কাছে মতামতটা চাপিয়ে দিচ্ছি, আমার কথাগুলো আপনার কাছে আমার প্ল্যাটফর্মে প্রকাশ করছি। দেখেন, গত কয়েক বছর ধরে আমি ভাইরাল টপিক নিয়ে কথা বলছি। ভাইরাল টপিক এই অর্থে যারা কোনো রকম কাজ না করে বা সত্যিকার অর্থেই কোনো রকম মানসম্পন্ন কাজ না করে ভাইরাল হচ্ছেন, এর বিরুদ্ধে আমি সোচ্চার বরাবরই। এবং সৃজনশীল কাজের বাইরে দেখবেন যে গত ২-৩ বছর ধরে আপনি প্রচুর কন্টেন্ট পাবেন, ছেলে মেয়ে দেশে বিদেশে কথা বলছে, উপদেশ দিয়ে যাচ্ছে, এটা করলে ওটা হবে। আপনি যদি সুখী হতে চান তাহলে সুখী হবার 3টি বিষয় খেয়াল রাখবেন। নাম্বার 1 অমুক, নাম্বার 2 তমুক, এগুলো বলে আছে। মানে প্রচুর উপদেশটা এখন কিন্তু আপনি যদি রিলসও স্ক্রল করতে থাকেন তার ভেতরে 3-4টা গানের রিলস পাবেন, 4টা কমিক পাবেন, আর বাকি সব ভাই আপনারে উপদেশ দিয়ে টানা করে ছাড়বে। মানে এত উপদেশদাতা হয়েছে, মানে যার নিজের ঘরে বা নিজের কাজের দিকে নজর নাই, শুধুমাত্র ভিউ ব্যবসার জন্য এবং মানে এমন ইমোশনাল ব্যাকগ্রাউন্ড দিয়ে এইসব ভিউ বাণিজ্য করা হয়। মানে তাতে আমি যার পর নয় বিরক্ত এই কারণে। দেখেন, এটার বিরুদ্ধে আমি নই, কিন্তু আপনি যদি আপনার কাজের ব্যাকগ্রাউন্ড থেকে একটা কথা বলেন বা নিজের কাজের চলমান কাজের ধারাবাহিকতা একটা কথা বলেন, সেটা মানানসই, কিন্তু আপনি সব বিষয়ে পরামর্শ দিতে থাকবেন, দেখবেন যে আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলছেন। যেমন আমি আমার দীর্ঘ অভিজ্ঞতায় সাংবাদিকতা বা শোবিজ ইন্ডাস্ট্রির বেশ কিছু নিয়ে কথা বলেছি। আমি যে সহি তা না, কিন্তু সারাক্ষণ যে মানুষটি উপদেশ বিক্রি করে চলবে তার জায়গায় আমার 2টা কথা আছে যে আপনার উপদেশটা শুনতে চাইছে কে, মানে কোন গ্রাউন্ডে আপনি এই কথাগুলো বলছেন। সো আমার কাছে মনে হলো যে এই কথাগুলো বলা উচিত। এই কথাগুলো বলা উচিত এই জন্য যে কারণে অকারণে দেখবেন যে সবাই এখন ভিউ ব্যবসায়ী, সাংবাদিক ইত্যাদি বলে গালিগালাজ করছে, তখন আসলে গায়ে লেগে যায়। সম্প্রতি শেখ সাদীকে আমরা চিনি, খুব দারুণ কণ্ঠশিল্পী। এর পরে পরিচয় হলো যে পরিমণির কথিত বয়ফ্রেন্ড। পরিমণির যে বয়ফ্রেন্ড সেটা আবার কোনো প্রমাণ নাই, অর্থাৎ ভাষা মানে এই আছে এই নাই, মাঝে ছবিতে বোঝা যায় আর বোঝা যায় না। এখন পরিমণি তার ব্যক্তি জীবন এবং তার পাবলিক ফেস বা পাবলিক ডোমেইনে তার চলাচল এতটা প্রকাশ্য করে ফেলেছেন এবং এতটা প্রকাশ্য হয়ে যায়, বা তিনি চান বা না চান, তিনি আলোচনায় থাকতে পছন্দ করেন বা দেখবেন যে লাইভে আসলেও প্রচুর দর্শক আমাকে কতজন দেখছেন। সুতরাং তার ভেতরে এক ধরনের এই মনস্তত্ত্ব রয়েছে যে না, আমাকে সবসময় আলোচনায় থাকতে হবে। এটা কিন্তু খারাপ কিছু না, প্রত্যেকে আলোচনায় থাকতে চায়, কিন্তু তার ব্যক্তি জীবন, তার বৈবাহিক জীবন, তার প্রেমের জীবন নিয়ে আমরা এত চর্চা করে ফেলি, তখন সে ভাবতেই পারে যে আমার প্রেম পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ, আমার বিয়ে পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ। কারণ বিনোদন জগতে এর চাইতে তো স্কুপ, এর চাইতে ব্রেকিং নিউজ তো নাই ভাই। মানে কোনো কিছুতে আপনি দেখেন যে কোন পত্রিকা নাই, কোন মিডিয়া নাই, কোন মিডিয়ার ডিজিটাল প্ল্যাটফর্ম নাই যেখানে পরিমণি ইস্যুকে নিয়ে তেনা পেঁচাবে না। তো এটাকে আপনি কিভাবে দেখছেন? এটার ভিউ হওয়া মানে কি? আপনি যে দর্শকগুলোকে আমি বলছি সেই দর্শকের অনেকাংশ তাকে দেখছেন এবং প্রমোট করছেন যে না, এই খবরটা দাও, আমি তাহলে প্রচুর দেখব। সো উভয় ক্ষেত্রেই ম্যাচিউর হওয়াটা খুব জরুরি আপনার ক্ষেত্রে। এবং এই সব জায়গা থেকে যখন মানে কয়েক বছর আগে যেমন শবনম ফারিয়া একসাথে 18টা আর 19টা আম খেয়ে ফেলেছিল, এটা যখন নিউজ হলো প্রথম আলোর মতো পত্রিকায়, তখন আপনি দেখবেন যে এক ধরনের সুশীল সমাজ বলছে ভাই এটা নিউজ হইলো এইটা, অথচ ওটা ট্রেন্ডি এবং ভাইরাল টপিক হয়ে গেল। এখন কেউ উদ্দেশ্য প্রণোদিত হয়ে যদি এই ধরনের কথা ছড়াতে থাকে তাহলে, এবং এত বড় প্ল্যাটফর্ম থেকে, তাহলে মোরালিটির জায়গায় কই থাকে? আবার এত বড় প্ল্যাটফর্মে তো ভালো দর্শক পাঠকরা রয়েছেন, তাহলে কারা এই ভাইরালটা করলো? সুতরাং আপনার নিজেকেও প্রশ্নটা করতে হবে যে আপনি কাকে কোথায় প্রমোট করছেন। তাই মাঝে সত্যি ভাই প্রচণ্ড অস্থিরতা কাজ করে যে কোন কাজটি সঠিক আপনি ভেবে পাবেন না, কারণ আপনাকে বারবার ঠেলে দেওয়া হবে যে এই একটু
নিজের রুচির মান থেকে নিচে নামাও, দেখো প্রচুর ভিউ হচ্ছে। সো ভিউ, ডলার ইনকাম, কন্টেন্ট মনিটাইজেশন ইত্যাদি নানান বেড়াজালে আমরা আসলে নিজের বিবেক, নিজের আচরণ, নিজের মানে পারিবারিক ফর্মুলা বা কাজের ফর্মুলাটা চেঞ্জ করে ফেলছি। সম্প্রতি পরিমণির গৃহকর্মীকে মারধর করা হয়েছে বলে খবর এলো এবং তারপর দিন বুম, বিভিন্ন পত্রিকার বা ডিজিটাল মিডিয়া বুম ছুটে গেল কোথায়? পরিমণি সেই গৃহকর্মীকে। তিনি মুখ ঢাকা এবং বারবার একজনকে, পরিমণিকে হেয় করে নানানভাবে কথা বলে এবং সেটাকে নিয়ে প্রশ্ন করছেন। সেটা প্রায় মিলিয়ন ভিউ হয়েছে। এই দায়টা কার? মানে পরিমণির গৃহকর্মী জিডি করেছে, এটা তদন্ত হয়নি, এটা এখনো মামলা রুজু হয়নি, এটার পুলিশি স্টেপ নেওয়া হয়নি, কিন্তু ভিউ বাণিজ্যের ক্ষেত্রে সাথে সাথে পরিমণিকে গাল দেবে বা শেখ সাদির সাথে সে একরুমে থাকে কিনা সেটা হেডলাইন দিয়ে আমরা নিউজ ছেড়ে দিলাম। সো এই ধরনের নিউজে একমাত্র তার ভিউ বাণিজ্য ছাড়া আর কোনো উদ্দেশ্য থাকতে পারে না। মানে এটা সামাজিক অবক্ষয় রোধের বিষয় না, আপনি সোশ্যাল কোনো মেসেজ দিচ্ছেন না, কিন্তু আপনাকে বারবার ঠেলে দিতে হচ্ছে যে ওইটা করেন, এটা করলে আপনি প্রচুর পরিমাণে একটা বান্ডেল অফ ভিউজ পাবেন। তো আমাদের সোসাইটির মোরালিটি যখন এই পর্যায়ে চলে যায় এবং বড় বড় প্ল্যাটফর্ম থেকে যখন করা হয়, তখন আমি বা আমাদের মতো ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটররা ভাবি যে ভুল পথে হাঁটছি তো আমরা, মানে একটু উল্টাপাল্টা কাজ করে দেখি না, ভাইরাল হলেই তো পয়সা। ঠিক এই বিষয়ে, এই প্রেক্ষিতেই শেখ সাদী গোটা সাংবাদিক, বিনোদন সাংবাদিকদের গালিগালাজ করলেন। ভিউ ব্যবসায়ী সাংবাদিকদেরা পরিমণির জীবন অতিষ্ঠ করে ফেলছেন। দোষ উভয় পক্ষের, দোষ শুধু গণমাধ্যমের না। অবশ্যই গণমাধ্যম এর জন্য দায়গ্রস্ত, কিন্তু যেই দর্শক দেখছেন, যেই মানুষটিকে নিয়ে ভাইরাল করা হচ্ছে, সেই মানুষটির সামাজিক আচরণ, পাবলিক আচরণ, সেগুলো নিয়েও আমাদের এখন ভাববার সময় রয়েছে। আপনার বিবেককে কিন্তু এক ধরনের ফেসবুক বলি বা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন শেকলে বন্দি করে রেখেছেন, যে আপনি একটা কোনো সমাজে কোনো দরকারই নাই সেই বিষয়গুলো নিয়ে মানে লিখে ফানা করে তৈরি হচ্ছেন, কারণ ওটা খুব সসি এবং এই হালকা বিষয় নিয়ে প্রচুর মানুষ আলোচনা করবে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যেমন সামাজিক, রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ বিষয় কিংবা রাজনৈতিক কোনো ইস্যু নিয়ে আমরা খুব গভীরে কোনো আলোচনা করিই না। আমরা আলোচনা করি না যে বৈশাখ বা আমাদের সংস্কৃতির মূল উদ্দেশ্যটা কী ছিল, আমরা আমাদের সোশ্যাল ভ্যালুজটা কী ছিল। এগুলো খুব ভারী লাগে বলে এগুলো আর নিয়ে আলোচনা হয় না, বা আলোচনা করলেও খুব বেশি আমরা সেগুলো পাতে তুলি না। এবং আমরা দুই ধরনের ভিউ বাণিজ্য বিশ্বাসী, যে আমাকে প্রচুর গালাগাল করবে, সুতরাং আমি এটাকে এই জায়গাটা অ্যাটাক করব। অ্যাটাক করলেই মৌমাছির মতো আমাকে কামড়াতে আসবে এবং সেটা ফেসবুক বা ইউটিউব অ্যালগরিদমে সেটা একটা এনগেজমেন্ট হিসেবে প্রকাশ পাবে। তাই আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। আমি শেখ সাদীর এই কথার প্রেক্ষিতে মূলত খুবই বিব্রত হয়ে মনে হলো যে বলি যে দীর্ঘ 30 বছরের সাংবাদিকতা জীবনে কেউ যদি বলে আমাদের সংবাদকর্মী ভাই বোনদের যে ভিউ বাণিজ্যর জন্য তারা ছুটে আসছেন, সেই 2-1 বা 2-4 জনের জন্য যদি গোটা সাংবাদিককে একজন নবীন কণ্ঠশিল্পী, নবিশ খুবই একদম কিশোর কণ্ঠশিল্পী যদি বলতে থাকে, এভাবে গালাগাল দেয়, তাহলে সত্যি তা নিজেদের পেশার জায়গায় অপমানজনক। কারণ এই সংবাদকর্মীরা তখন খেলো হয়ে যায় শেখ সাদীদের কাছে যে আমি তো যা গান গাই, চুল নাচাই, ইমোশনাল ওয়ার্ডস ইউজ করি, সুতরাং এটাতে আমি আমার নিজের প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে গেছি, আমার জন্য তো সাংবাদিকরা কোনো কাজ করে না। সুতরাং সে সাংবাদিককে 2-4 গালি, 2-4 বাজে কথা মন্তব্য করতে তার দ্বিধা বোধ করে না। অথচ আজ থেকে যদি 10 থেকে 12 বছর আগের কোনো আর্টিস্টকে বলতেন যে সাংবাদিকতা বা গণমাধ্যম নিয়ে কী বলুন, তাহলে কানে হাত দিয়ে প্রথমে একটু শ্রদ্ধা ভরে কি বলবে, কারণ তাদের উপরে ডিপেন্ড করে তার একটা ইমেজ তৈরি হয়েছে। সেই ইমেজের এক ধরনের মাত্রা থাকে, এক ধরনের মান থাকে, সেই মান থেকে আমরা ছুটে এসেছি। দুই পক্ষই, শিল্পী এখনকার তথাকথিত শেখ সাদীরা ভাবছেন যে আমি তো আমার কাঁদলেই আমি কেঁদে একটা গান গালে বা একটু চুল উড়িয়ে গান গাইলেই তো আমার মিলিয়নস ভিউ, সুতরাং হু কেয়ার সাংবাদিকরা আমার কি করেছে। তেমনি সাংবাদিকরাও পথ হারিয়ে নিজেরা তাদের উৎকর্ষের জায়গায় একজন শিল্পীকে সেই মানদণ্ডে দাঁড় করানো, এস্টাবলিশ করার জন্য কাজ করেছে কি ছুটতে গেছে যে ও ভাইরাল, ওর পেছনে ছুটি, ও ভাইরাল, ও চোর, তারপর ভাইরাল, ওই চোরের পেছনে আব্বা করে ছুটি। এই চলতে থাকলে আমরা আসলে আমাদের পেশাগত জায়গায় খুব বেশি দিন না যে চরম অপমান হতে থাকবো এবং বলার চেষ্টা করব না আর যে কখনো সাংবাদিক ছিলাম। সুতরাং নিজেদের
মননের জায়গায় চর্চাটা করা উচিত। আমি জানি না আমার কথাগুলো এলোমেলো মনে হতেই পারে আজকে, কারণ মনটা বিক্ষিপ্ত নানান কারণে। অনেক কিছু বলতে চাই, কিন্তু ওই ব্যাক স্পেসের মতো স্ট্যাটাস যেমন লিখে আবার পোস্ট দিতে পারতাম না। অনেক কিছু বলতে চাই, অনেক বিদীর্ণ দুঃখের কথা বলতে চাই, যেই কথাগুলো, যেই হাহাকারগুলো আমি একজন মুসলিম, আমি একজন বিশ্ব নাগরিক হিসেবে বলা উচিত, কিন্তু বলতে পারি না। তখন মনে হয় বিবেকের দায়, বিবেকের দরজাগুলো ফেসবুক, ইউটিউব, নানান সোশ্যাল মিডিয়ার নানান জটাজাল বা নানান রকম ফর্মুলায় বন্দী হয়ে গেছে। আমাকে ক্ষমা করবেন। আমার সাদাসিধে কথার সাথে দ্বিমত আপনার থাকতেই পারে, সেই দ্বিমত নিয়ে আপনি প্রাসঙ্গিক আলোচনায় অংশ নিন। অবশ্যই আমি তার উত্তর দেব এবং নতুন আলোচনায় থাকার চেষ্টা করব। সবাই ভালো থাকি, ভালো রাখি আপনার আমার পাশের মানুষটিকে। একজন বিশ্ব নাগরিক বা একজন সুনাগরিক হিসেবে সারা বিশ্বের মানুষের প্রতি শান্তি কামনা করি। কখনো স্বজাতির প্রতি মৃত্যু আমাদের সারা বিশ্ব যখন কাঁদাবে না, তখন ভাববো যে আমাদের বিবেক বোধহয় উড়ে গেছে বাষ্প হয়ে। একটা পশু তার স্বজাতির প্রতি, স্বজাতির যে কোনো অসুবিধায় দাঁড়ায়, ভাবে না কোন বর্ডারের পশু, ভাবি শুধু একটা প্রাণী, এক শ্রেণীর প্রাণী। সেই প্রাণীর নাম কি জানেন? মানুষ। মানুষ ভয়ঙ্কর, মানুষ অসম্ভব সুন্দর, মানুষ অদ্ভুত বিনয়ী, মানুষ পিশাচ। আল্লাহ হাফেজ।